Hello everyone and welcome back to my channel. So usually আমি যখন কোনো ভিডিও রেডি করি আমার একটা রফ স্কেচ থাকে বা একটা স্ক্রিপ্ট থাকে that আমি এই টপিকগুলো নিয়ে কথা বলতে চাই, but for this video I want to be as honest as possible, which is why I don't have any script prepared for this video. I want this to be as raw and honest as much as possible. বাট এই ভিডিওর যদি একটা শেষ কথা থাকে বা একটা কনক্লুশন থাকে, সেটা থাকবে দ্যাট আমি চাই না আমার লাইফের ওয়ার্স্ট এনিমিও এই ফেজটা দিয়ে দ্বিতীয়বার যাওয়া লাগুক। অ্যান্ড আই নো ইট মাইট সাউন্ড লাইক আই এম এক্সাজারেটিং, বাট I genuinely am not. I feel like I don't really want even my worst enemy to go through what we went through in the last 3 months for the second time. What I mean by this and why I'm saying all of this will all be explained in this video. So, without any further ado, let's get right into talking about the hardest exam I ever had to face in my entire life. And I feel like this examination will always leave a mark in my life, and it truly traumatized me. And I am not even exaggerating. You will understand why I'm saying this by when I explain in this video. So, let's get into it. Okay, so before we get into anything, we should talk about the structure of this examination. So আমাদেরকে in total 14টা এক্সামিনেশন ফেস করতে হয়েছিল, লাইক 14টা এক্সাম এই 3 মাসে। আমাদের মে জুন জুলাই, মেতে পরীক্ষা শুরু হয়েছিল, সো আমরা 3 মাস এই 14টা এক্সাম দিয়েছি। সো এই 14টার মধ্যে 6টা রিটেন ছিল, like medicine 1, medicine paper 1, paper 2, surgery paper 1, paper 2, then gynecology and obstetrics paper 1, paper 2, 6টা রিটেন। তারপর 4টা অসপি। অসপি নিয়ে আমি পরে কথা বলবো বিকজ ইটস ডেফিনেটলি ইন্টারেস্টিং অ্যান্ড ডিফারেন্ট। দেন সো 4টা অসপি ছিল অ্যান্ড দেন 4টা ভাইবা ছিল, লাইক মেডিসিনের একটা ভাইবা, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সের একটা ভাইবা, জেনারেল সার্জারি একটা, অ্যান্ড দেন সার্জারি পেপার 2 বা আইএনটির জন্য আরেকটা ভাইবা। সো আমাদের টোটাল 4টা ভাইবা। সো 6টা রিটেন, 4টা অসপি, 4টা ভাইবা মিলে আমাদের 14টা এক্সামিনেশন ছিল। বাট ব্যাপার হচ্ছে এই প্রফে বসার জন্য হলেও আমাদের এই প্রফের 3 মাসের আগেও আমাদের একটা প্রি প্রফ অ্যাসেসমেন্ট দিতে হয়েছিল, যেটা দিয়ে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয় যে তুমি কি আদৌ প্রফে বসতে পারবে নাকি। সো এটার জন্য আমরা একটা প্রি প্রফ অ্যাসেসমেন্ট দিয়েছিলাম প্রফের আগে। এরও আগে আমাদের 3 মাস হসপিটাল প্লেসমেন্ট ছিল, বা যেটাকে আমরা ব্লক পোস্টিং বলে থাকি সেটা ছিল, যেখানে আমাদের একাডেমিক বিল্ডিংয়ে আর কোনো ক্লাসেস হতো না, কমপ্লিটলি হসপিটালে আমাদের ক্লাসেস নেওয়া হতো। মানে আমাদের সব পড়াশোনা হসপিটাল বেসড ছিল, অ্যান্ড সেটা শুরু হয়েছিল জানুয়ারি থেকে। সো বেসিক্যালি আমার এই প্রফের স্ট্রাগল শুরু হয় সেই এই বছরের জানুয়ারি থেকে। সো জানুয়ারিতে ব্লক পোস্টিং 3 মাস, দেন প্রি প্রফ অ্যাসেসমেন্ট, অ্যান্ড ফাইনালি আমরা প্রফ দিয়েছি। So, the thing about medical life is, I feel like everyone talks about the pride, the glory, the white apron, and whatnot. And while most of it might be true, what I feel like is most people don't really talk about how difficult the entire journey is to get that one title before your name. Because what I felt like is it truly drained the life out of me in the last 3 months. আমাদের এই complete exam এর টাইমটাতে সবচেয়ে difficult exam ছিল ভাইবা, without a doubt. অ্যান্ড আমি ভাইভাটা কীরকম হয় and কেন এত ডিফিকাল্ট আমি একটু আইডিয়া দিই। যেমন আমাদের যখন মেডিসিন ভাইবা হয়েছিল, সেদিন আমরা একদিনে 9টা ভাইবা ফেস করছি, 9টা। অ্যান্ড 9টা ভাইবার মধ্যে অ্যারাউন্ড আমরা 5টা শর্ট কেস দিয়েছি, মানে 5টা ক্লিনিক্যাল কেস থাকে, 5টা পেশেন্ট দিয়ে থাকে স্যারদের সামনে, ওইটার এক্সামিনেশন করতে হয়, ডায়াগনোসিস, দেন স্যারদের আবার প্রশ্ন থাকে, ওগুলো অ্যান্সার করতে হয়। সো এরকম 5টা কেস ছিল, দেন একটা আবার লং কেস ছিল, তারপরে 3টা টেবল ভাইবা। অ্যান্ড পার টেবল ভাইভাতে 2জন করে স্যার থাকতেন। সো আমরা পার টেবল ভাইভাতে 2জন করে টিচার ফেস করতাম মিনিমাম। সো ইন আ হোল যদি কাউন্ট করা হয়, আমরা 5টা শর্ট কেস, দেন একটা লং কেস, ওদিকে আবার 3টা টেবল ভাইভা দিতাম একদিনের মধ্যে। সেখানে আমরা শুরু করেছিলাম সকাল 9টা থেকে, প্রায় দুপুর 12টা 1টা পর্যন্ত এই এক্সাম হয়েছিল, 9টা। আই ফিল লাইক একটা ভাইভা লাইফে ফেস করতে হলেও মনে হয় যেন গা হাত পা কাঁপতে থাকে, সেখানে একদিনে 9টা ফেস করা ট্রুলি একটা কমপ্লিটলি ডিফিকাল্ট অ্যান্ড ডিফারেন্ট একটা চ্যালেঞ্জ ছিল। কারণ মানে ব্যাপারটা এমন ছিল যে আমি একটা ভাইভা দিয়ে যে একটু নিঃশ্বাস নিয়ে পরের ভাইভাতে যাব এই টাইমটাও ছিল না। ইন আ হোল প্রায় 12জন প্রফেসরকে ফেস করা লাগছিল আমাদেরকে একদিনে, মানে সকাল 9টা থেকে দুপুর 12টা কি 12:30টার মতো এক্সাম হয়েছিল। 12জন প্রফেসর যারা খুব সিনিয়র, অনেক জানেন অবশ্যই, এবং
এত ভয়ঙ্কর ছিল, কারণ আমার কাছে মনে হয় যে একটা ইন্টারভিউ বা একটা ভাইবা ফেস করাই অনেক ডিফিকাল্ট। মানে এটা জব ইন্টারভিউ হোক বা যে কোনো ভাইবা হোক, সেখানের মধ্যে পরপর এতগুলো এক্সাম দেওয়া, যে 5টা কেস দিলাম, এরপর আবার লং কেস, এরপর আবার 3টা ভাইবা দিলাম, 3টা সেপারেট ভাইবা দিলাম, এই 9টা এক্সাম এই অল্প কিছুক্ষণের মধ্যে উইদাউট আ ব্রেক দেওয়া কতটা ডিফিকাল্ট সেটা আসলে নিজে না ফেস করলে এক্সপ্লেন করা খুব কঠিন। কারণ ইউজুয়ালি মনে হতে পারে যে আমি একটা ভাইবা দেওয়ার পর একটু ব্রেক পাচ্ছি, ব্যাপারটা এরকম না। এরকম যে আমাদের একসাথে একটা রুমের মধ্যে 5জন পেশেন্ট রেডি করা, অ্যান্ড আমি একজনের কাছে, একটা স্যারের কাছে একটা পেশেন্ট রিলেটেড এক্সাম দেওয়ার পর পর কোনো ব্রেক ছাড়া আমার নেক্সট পেশেন্টের কাছে যেতে হবে, যেখানে আরেকজন স্যার রেডি আছেন আমার এক্সাম নেওয়ার জন্য। ওনার পরে আরেকজন, এভাবে কমপ্লিটলি টানা 5টা ভাইবা। এভাবে দিলাম 5টা শর্ট কেস। তারপরে আমাদের টেবল ভাইবার জন্য রুমে ঢুকতে হয়, যেখানে 3টা টেবিল আলাদা রেডি থাকে। ওই 3টা টেবিলে দুজন দুজন করে স্যার থাকে। এক একটা সেটে যাওয়ার পরপর ওখানে ওনারা অনেক প্রশ্ন করবে, এক্স রে, ইসিজি, যে মেডিসিনের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন করা হয়। ওখানে একটা টেবিল ভাইবা দেওয়ার পর আমাদের একটু ব্রেক নেয়, নেক্সট আরেকটা টেবিলে যাও, একটু ব্রেক নেয়, আরেকটা টেবিলে যাও। এভাবে টানা আমাদের 8টা এক্সাম দেওয়ার পর লাস্টে আবার একটা লং কেস দিতে হতো। আর সবচেয়ে কঠিন ব্যাপার হলো, এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে আমাদের আলাদা আলাদা করে পাস মার্ক উঠাতে হয়। আর মেডিকেলের ব্যাপারটা হচ্ছে পাস মার্কই হচ্ছে 60%। এখন এই ব্যাপারটা কতটা কঠিন সেটা আসলে যে ফেস করে সে বুঝবে, বা আমি একটু গ্লিম্পস দেওয়ার ট্রাই করি। এই প্রত্যেকটা কেসে যেহেতু আলাদা আলাদা করে পাস করতে হয়, এরপরে একটা পার্টেও যদি কোনোভাবে ভুল হয় বা একটা পার্টে যদি ফেল মার্ক আসে, তখন একটা স্টুডেন্টকে আবার সে রিটেন এক্সাম দিতে হবে, আবার অসপি দিতে হবে, আবার এই 9টা ভাইভা ফেস করতে হবে। এখন এই ব্যাপারটা মাথায় রেখে ঠান্ডা মাথায় এক্সামে অ্যাপিয়ার করাটাও একটা কত বড় চ্যালেঞ্জ সেটা আসলে বোঝানো যাবে না। বিকজ প্রত্যেকটা প্রফেসর অনেক জানেন, অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন ওনারা, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে। এখন আমার মাথায় প্রশ্নের উত্তর নাই আসতে পারে, বা যে কেউ ভুল করতে পারে, বা হঠাৎ করে নার্ভাস হয়ে গিয়ে অ্যান্সার ভুল দিতে পারে, বা হঠাৎ করে নার্ভাস হয়ে গিয়ে কোনো একটা এক্সামে স্টেপ ভুল করতে পারে। কিন্তু একটা পার্টের একটা এক্সামে ভুল হলে, একটা পার্টের একটা এক্সামে ফেল হলে যে আবার রিটেন, অসপি, ভাইভা দেওয়া, এটা আসলে অতিরিক্ত ট্রমাটাইজিং। অ্যান্ড মানে আসলে ওই টাইমটাতে মাথা ঠান্ডা রাখাটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। অ্যান্ড এটা তো গেল আমাদের মেডিসিন ভাইভা। সার্জারিতেও সেম। সার্জারিতে আমরা এরকম 2টো আর 3টা শর্ট কেস থাকে। আমাদের সময় 2টো শর্ট কেস ছিল, মানে 2টা ক্লিনিক্যাল কেস, একটা লং কেস, তারপরে আবার 2টা টেবল ভাইভা। এটা গেল খালি জেনারেল সার্জারির পার্ট। এরপর আবার আইএনটি। আইএনটিতেও সেম। আমাদের আইয়ে একটা কেস থাকতো, 2টো কেস ছিল আইয়ে, তারপর একটা টেবল ভাইভা। আবার ইএনটিতেও একটা কেস, আবার একটা টেবল ভাইভা। এই পুরোটা মিলে হচ্ছে আমাদের সার্জারি। এখন সার্জারির এই এতগুলো পার্ট, এই এতগুলো পার্টের মধ্যে কেউ যদি একটা পার্টেও ভুল করে বা পাস মার্ক না না তুলতে পারে, তাহলে তাকে এই পুরো সার্জারিটা আবার দেওয়া লাগবে। মানে পেপার 1, পেপার 2, রিটেন, অসপি, সার্জারি, পেপার 1-এর ভাইভা, পেপার 2-এর ভাইভা, জেনারেল সার্জারির ভাইভা, আইএনটির ভাইভা, সব আবার দেওয়া লাগবে। এই এতগুলো পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে যদি কারো ফেল মার্ক আসে, ব্যাপারটা অনেক ভয়ঙ্কর, মানে এক্সপ্লেন করার মতো না আসলে, খুবই নার্ভ র্যাকিং। এরপরে আমরা যদি আসি গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ওখানে ক্ষেত্রে আমাদের সেম। গাইনোকোলজি পার্টে একটা কেস থাকে, মানে ক্লিনিক্যাল কেস, একটা ভাইভা। অবস্টেট্রিক্সে একটা ক্লিনিক্যাল কেস, একটা ভাইভা, মিলে এই 4টা এক্সাম। তো এই 4টা মিলে আমাদের ভাইভা। এগুলো সব খালি ভাইবার কথা। অ্যান্ড এতগুলো ভাইভা দেওয়ার পর আমাদের আসলে টোটাল কাউন্ট করলে 14টা এক্সাম না, আসলে অনেকগুলো এক্সাম আমরা ফেস করে থাকি, কাউন্ট করার মতো না। বাট এরপরে আমাদের এটা তো গেল আমাদের ভাইভা। এরপর আমাদের মাঝখানে ছিল, ভাইবার আগে অসপি ছিল। এবার অসপি নিয়ে একটু বলি। অসপি হচ্ছে বেসিক্যালি একটা এক্সাম যেখানের মধ্যে আমাদের, মানে কেউ যদি স্কুইড গেম দেখে থাকো, দিস ইজ লাইক স্কুইড গেমের রিয়েল লাইফ ভার্জন। অ্যান্ড আই কিড ইউ নট, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইট ইজ। লাইক আমাদেরকে 10টা টেবিল থাকে, এরকম 10টা টেবিল দেওয়া থাকে, অ্যান্ড 10টা টেবিলে 10টা প্রশ্ন থাকে, এবং কিছু টেবিলে আবার ইনস্ট্রুমেন্ট থাকে, বা একজন পেশেন্ট থাকে, বা কোনো একটা ডায়াগনোসিস করতে হতে পারে, এরকম
টেবলে পেশেন্ট থাকতে পারে বা কাউন্সেলিং করতে হবে একটা পেশেন্টকে, এরকম পেশেন্ট থাকতে পারে। সো 10টা টেবলে 10 রকম প্রশ্ন থাকে। অ্যান্ড ওইটার লাইক টাইমিং করা হয় যে ঘন্টা বাজে, যে ঘন্টা বাজলে শুরু হয়, সবাই দৌড়ায় গিয়ে ওই টেবিলে বসে, বসে হচ্ছে সাথে সাথে 2-3 মিনিট টাইম দেয়। কিছু পরীক্ষায় 3 মিনিট, কিছু পরীক্ষায় 2 মিনিট, কিছু পরীক্ষায় 5 মিনিট, মানে ইট ভ্যারিজ। তো এরকম করে এরপর বেল বাজে। এরপর বেল বাজলে আমরা সাথে সাথে প্রশ্নটা দেখে সাথে সাথে ওখানেই কোয়েশ্চেনের অ্যান্সার বের করে ওটা আবার খাতায় লিখে ফেলতে হয় তাড়াতাড়ি করে। এরপরে আবার বেল বাজা শুরু করে। এরপর নেক্সট দৌড়ায় গিয়ে নেক্সট টেবিলে যেতে হয়, নেক্সট টেবিলে আর একটা প্রশ্ন রেডি থাকে। এরপর আবার বেল বাজে, এরপর আবার দৌড়ায় নেক্সট টেবিলে যেতে হয়। এভাবে করে দৌড়ে 10টা টেবিল করতে হয়। তো এমন হয় যে কোনো একটা টেবিলে একটা পেশেন্ট থাকলো, ওরা পেশেন্ট বসাই দিল, বা এরকম বলে যে হচ্ছে এই পেশেন্টটার কাউন্সেলিং করো, যে ওর অপারেশন করতে হবে, ও অপারেশন করতে চাচ্ছে না, ওকে এবার কাউন্সেলিং করো যে কিভাবে তুমি কাউন্সেলিং করবা বা ওকে রাজি করাবা ফর ডুইং দ্য অপারেশন। মানে এরকম একটা স্টেশন থাকে। কিছু স্টেশনে ইনস্ট্রুমেন্ট থাকে, কিছু স্টেশনে গ্লাভস পরতে দেয়, বা হচ্ছে মানে সার্জিক্যাল ব্লেড লাগাতে দেয়, বা এমনি এরকম করে 10টা স্টেশন। সো এই পুরো ব্যাপারটা অতিরিক্ত নার্ভ র্যাকিং। আমরা কেউ কোনো ভাইবার আগে রাতে ঘুমাতে পারতাম না, সবাই ওষুধ খেয়ে খেয়ে ঘুমাতাম। অ্যান্ড আমাদের খুব প্যালপিটেশন হতো, অতিরিক্ত এংজাইটি কাজ করতো। সবাই মানে আই ফিল লাইক আমি আমার এই 3 মাসের মধ্যে 10 পাতা ওষুধ শেষ করেছি জাস্ট বিকজ অফ মাই প্যালপিটেশনস। অ্যান্ড আই থট দ্যাট ইট ওয়াজ জাস্ট মি, বাট নো, অল অফ মাই ফ্রেন্ডস ওয়েন থ্রু দ্য এক্স্যাক্ট সেম ফেস। সবাই আমরা এরকম ওষুধ খেয়ে খেয়ে বেয়ারলি সার্ভাইভ করেছি। অ্যান্ড আই ফিল লাইক এটা খালি আমরা না, আমাদের সিনিয়র যারা ছিল তারাও মোস্টলি সবাই এই ফেসটা দিয়ে পার করে এসছে। বাট ইটস ট্রুলি সো সো হার্ড অ্যান্ড ডিফিকাল্ট টু মেনটেন লাইক ইয়োর ওন স্যানিটি ইন দিস পিরিয়ড অফ ইয়োর লাইফ। এখন অবভিয়াসলি আমি ওষুধগুলোর নাম বলবো না, বিকজ এগুলো সব প্রেসক্রিপশন মেডিকেশন, অ্যান্ড প্রেসক্রিপশন ছাড়া ওষুধগুলো খাওয়া যায় না। অ্যান্ড যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম, উই ওয়ন্ট টক অ্যাবাউট দ্যাট। বাট সবচেয়ে আইরনি ছিল যে এই সবগুলো ওষুধ যে আমরা খাচ্ছিলাম রেগুলারলি, এই সবগুলোর সাইড এফেক্ট নিয়ে আমরা কিন্তু সবাই পড়েছি, সবাই জানি। উই অল নো দ্য ভ্যারিয়াস সাইড এফেক্টস দিস মেডিকেশনস হ্যাভ। মানে এই পড়ছি, এগুলোই আবার ওষুধগুলোই খাচ্ছি, এগুলো খাওয়া খেয়ে খেয়ে আবার রাত জেগে জেগে আমরা হচ্ছে সারা রাত জেগে জেগে পড়ছি, এরপরে আবার গিয়ে পরীক্ষার হলে যাচ্ছি। মানে এরকম একটা আইরনি যে আমরা জানি এই ওষুধগুলো কি কি ক্ষতি করতে পারে আমার, তাও খাচ্ছি, খেতে হচ্ছে। আবার ওগুলো খেয়ে ওগুলোর সম্পর্কে পড়াশোনা করে আবার এক্সাম দিতে যাচ্ছে। মানে খুবই আইরনি লাগতো ওই টাইমটাতে এই ব্যাপারগুলো। তারপরে আবার মানে অলওয়েজ মনে হতো এই তো পরীক্ষার আগে এখনই আমি বমি করে দেবো, উইচ অনেকবার হয়েছে অনেস্টলি। মানে এমন একবার হয়েছিল যে রিটেন এক্সামের আগে আমি একবার পরীক্ষার হলে যাওয়ার 10 মিনিট আগে আমি পাগলের মতো একেবারে এত বমি করে অসুস্থ হয়ে গিয়েছে। পরে আমি পরীক্ষার হলে গিয়ে লেখার সময় কিছু দেখতে পাচ্ছিলাম না, বিকজ আমার সব কিছু মানে ডাবল ডাবল লাগছে, মানে সব কিছু ডাবল ভিশনের মতো হয়ে গেছিলো, দ্যাট আমি চোখে দেখতে পাচ্ছিলাম না ঠিক মতো, আমি এতই উইক হয়ে গেছিলাম। তাও হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়েছি, রিটেন দিয়েছি, ভাইবা দিয়েছি। দ্য এন্টায়ার টাইমে আমি এত কান্না করেছি দ্যাট আমার মনে হতো দ্যাট আমি এই পরীক্ষা দেওয়ার পর আমি চাই না আমি আমার লাইফে আর কোনোদিন কোনো পরীক্ষা ফেস করব। অ্যান্ড এন্টায়ার ব্যাপারগুলো এতটা ট্রমাটাইজিং ছিল, কারণ আমাদের মনে হতো যে আচ্ছা সারা রাত তো ঘুমাইনি, তারপর এক্সাম দিয়ে এসে একটু ঘুমাই। বাট ব্যাপারটা এমন ছিল যে এক্সাম দিয়ে এসে যে ট্রমা খেয়ে যেতাম, তারপরে আমাদের আবার এক্সাম থেকে এসেও ঘুম আসতো না। সো ইনাহোল আমাদের এমন অনেক দিন গিয়েছে যে 24 আওয়ার্সের মধ্যে 1 ঘন্টাও ঘুমাই নাই, 1 ঘন্টাও ঘুমাইনি, তাও পড়ছি, পাগলের মতো পড়তেছি। আর আমার ব্যাপারটা ছিল দ্যাট আমি রিভিশন ছাড়া আমার পড়া মনে থাকতো না। সো আমার বারবার বারবার রিভিশন দেওয়া লাগতো। সো অলওয়েজ হচ্ছে মানে একটু ঘুমালে গিল্টি ফিল হতো দ্যাট আল্লাহ আমার টাইম ওয়েস্ট হচ্ছে, আমার উঠে পড়তে হবে। সো একটু ঘুমালেও খুবই গিল্টি ফিল হতো, বা একটু ভাত খেতে গিয়ে একটু বেশি টাইম স্পেন্ড করে ফেললেও গিল্টি ফিল হতো। ফ্যামিলির সাথে খুব কম কথা বলতাম, বেয়ারলি কোনো মানে এন্টারটেইনমেন্ট তো অনেক দূরের কথা, কোনো এন্টারটেইনমেন্ট ছিল না। জাস্ট সব ফ্রেন্ডরা মিলে প্যানিক করতাম, রাতে 2টা 3টা বাজেও হলের সব লাইটস অন, সবাই পড়াশোনা করতেছে। তারপরে মানে শেষ রাতে গিয়ে সবাই মিলে গ্রুপ স্টাডি করতাম একটু সামটাইমস, বা একজন একজনকে পড়া দিতাম, লাস্ট মুহূর্তে গিয়ে একটু রিভিশন দিতাম। মানে পুরো পুরো হোস্টেল এভাবে আমরা সারা রাত জেগে থাকতাম।
অ্যান্ড সবাই প্যানিক করতো, ভয়ে কান্না করতো। মানে একসাথেই কান্না করতেছি, একসাথেই পড়তেছি। আবার কান্না করতে, করতে এটা চিন্তা করতেছি দ্যাট আল্লাহ কান্না করলেও টাইম ওয়েস্ট হচ্ছে। মানে কান্না করা যাবে না, টাইম ওয়েস্ট হচ্ছে। তো আবার কান্না থামায় আবার পড়তে বসতাম। মানে এত ভয়ঙ্কর। অ্যান্ড সবচেয়ে ওয়ার্স্ট পার্ট ইজ এখানকার সব স্টুডেন্টরা খুব পড়াশোনা পছন্দ করে বা পড়াশোনায় ভালো। ইউজুয়ালি এরকম স্টুডেন্টরাই কিন্তু মানে মেডিকেলে আসে। কিন্তু এই ১টা ২টা এক্সাম দেওয়ার পরে মনে হয় যেন আমার মতো ওয়ার্থলেস আর কেউ নাই। ইউ স্টার্ট ডাউটিং ইউর এন্টায়ার সেলফ ওয়ার্থ। মানে আমাদের যে স্টুডেন্টগুলো সবসময় পড়াশোনা করতো, অলওয়েজ পড়াশোনার সাথে থাকে, 24/7 পড়ে, সারা বছর পড়ে, তারাও কান্না করে। যারা লাইফ ব্যালেন্স করে চলে, লাইক এন্টারটেইনমেন্ট অ্যান্ড পড়াশোনা সব ব্যালেন্স করে চলে, তারাও কান্না করে। মানে ইন আ হোল মানে সবাই খুব প্যানিকের মধ্যে একটা টাইম ছিল, যেখানের মধ্যে কেউ কাউকে কনসোল করার মতো আসলে টাইম ছিল না। সবাই কান্না করতেছে, কান্না করে, করে চিন্তা করতেছে, আল্লাহ কান্না করা যাবে না। এরপর আবার পড়তে বসে যাচ্ছে। মানে একটা ডাক্তারের টাইটেল নিতে হতে যে এত কষ্ট করতে হয়, সেটা আসলে ইফ ইউ ডোন্ট গো থ্রু ইট, ইউ উডন্ট নো। মানে এক্সপ্লেইনও করার মতো না, অ্যান্ড আই উডন্ট ইভেন ট্রাই। অ্যান্ড আমি চেয়েছিলাম দ্যাট এই এন্টায়ার জার্নিটা মোটামুটি একটু ফিল্ম করবো, একটু ভিডিওস রাখবো, বাট আসলে আমার একটু এনার্জি ছিল না এসব করার। সো আমি একটু ফিল্ম করতে পারিনি। সামটাইমস কিছু পিকচার্স আছে, বাট দ্যাটস অ্যাবাউট ইট। কোনো ভ্লগ বা ফিল্ম করার মতো কোনো এনার্জি বা সময় ছিল না আসলে। সো আই এম ট্রুলি সরি রিগার্ডিং দ্যাট আমি কোনো ক্লিপস দিতে পারছি না। বাট ইটস লাইক ইট ওয়াজ আ সার্ভাইভাল, লাইক ইট ওয়াজ আ ব্যাটল, অ্যান্ড উই বেয়ারলি মানে লিভড থ্রু ইট। বাট যে বিষয়টা অনেক বেশি খারাপ লাগে সেটা হচ্ছে তার এত কষ্ট করার পরেও, বিকজ অবভিয়াসলি আমাদের সিনিয়ররা সবাই এই ডিফিকাল্ট ফেজগুলো পার করে তারপরে ডক্টর হয়েছেন। এই একটা টাইটেলের জন্য এত কষ্ট করে, এত ট্রমার মধ্য দিয়ে যাওয়া লাগে। কিন্তু তারপরেও বাংলাদেশে মানে কিছু হলে ডাক্তারদের উপর হামলা, মারপিট, আহ, জিনিসগুলো আসলে খুবই খারাপ লাগে দেখতে। বিকজ এই এক্সাম একটা দেওয়ার পরে আমার মনে হয়েছে দ্যাট আই হ্যাভ সো মাচ রেসপেক্ট, so much more respect for all the doctors and all the seniors that are working in the hospitals. And বিকজ এই একটা এক্সাম দিয়েছে ওরা, মানে প্রত্যেকটা ডিগ্রির জন্য ওরা কত কঠিন এক্সাম পার করে তারপরে এভাবে এখন সার্ভ করছে। বাট তাও কিছু হলে মানে ডাক্তারদের উপর হামলা, মারপিট, কিছু হলে গালিগালাজ, তারপরে হসপিটালে ভাঙচুর, এগুলো আসলে খুবই ট্রমাটাইজিং অ্যান্ড কমপ্লিটলি ভেরি স্যাড। বিকজ এখানে হ্যাঁ সবাই প্রাইড, তারপর মানে গ্লোরি, সোসাইটির গ্লোরির জন্য ডাক্তার হতে চাইলেও এভরিওয়ান রিয়েলি ওয়ান্টস টু সার্ভ the humanity as much as possible from their own places as much as they can. But এইসব দেখার পরে I feel like this is so unfair to all the doctors in Bangladesh who go through such brutality, and I feel like we should change this, because this is truly a very difficult journey that a person has to go through to get this one title. So I feel like we should appreciate it. অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি যেটা বলতে চাই, দ্যাট কেউ যদি আসলে ডাক্তারি পড়তে চায় বা এই এমবিবিএস লাইফে আসতে চায়, আই ফিল লাইক এভরিওয়ান শুড ফার্স্ট নো হাউ ডিফিকাল্ট দ্য প্যাথ ইজ অ্যান্ড কী স্ট্রাগলস অ্যাকচুয়ালি ফেস করা লাগবে, দ্য লাইক দ্য প্রেশার, দ্য মেন্টাল হেলথ স্ট্রাগলস, সব জেনে বুঝে তারপরে এই ফিল্ডে আসলে আসা উচিত। বিকজ once you know that this is your passion and I'm ready to go through all of this just so that I can get this title and I'm willing to work for it, only then you should come to this field. I think this is all for today's video. I feel like I have expressed a little bit regarding how hard it has been for all of us the last 3 months. আসলে এক্সপ্লেন করতে গেলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, বাট আই ফিল লাইক আমি যতই বলি ইটস স্টিল নট এনাফ unless you face it yourself. That's why I won't try anymore. But I hope you got a little bit of glimpse on how this entire process is and how difficult it is. I'll see you in another video, and I have been working on a lot of new projects. As we will hope to see you, I hope to see you soon regarding those projects, and see you in another video. Bye.